আছে সেই ঘটনাগুলো একটু আমরা শুনে ফেলি। অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনারা আমাদের যারা ইমেল করতে চান ইমেল করতে পারেন। সেই ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে bhuthfm@radiofurti.fm। আর অবশ্যই অবশ্যই ইমেলের সাথে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জানাতে ভুলবেন না। কি নাম আপনার? আমার নাম সুমন। সুমন, বলেন আপনি আপনার যে ঘটনা সেই ঘটনাগুলো বলেন। সুমন সুমন নাম বলে খুব হাসছে। আচ্ছা, ওটা কিন্তু আমি না। হ্যাঁ, সেটাই সেটাই। এটা অন্য সুমন। আমার যে কাহিনী বেসিক্যালি সেটা হচ্ছে আজ থেকে প্রায় 5-6 বছর আগে। আচ্ছা। তো সেটা আমি তখন আমার নানুর বাড়িতে থাকতাম এবং আমাদের দেশের বাড়ি হচ্ছে জয়পুরহাটে এবং আমার নানুর বাড়িতে হচ্ছে ফরিদপুরে কানাইপুরে। আচ্ছা। ওখানে আমি জয়পুরহাটে ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে নানুর বাড়িতে চলে আসি। আসার পরে এখানে আমার নানুর ইচ্ছা ছিল যে আমি যেন মাদ্রাসায় পড়ে অনেক বড় কিছু একটা হতে পারি, এই ধরনের কিছু একটা। তারপরে আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম তো 1 ইয়ার আমি খুব ভালো মতনই ছিলাম ওখানে, কোনো প্রবলেম হয় নাই। জাস্ট আমি তারপর ওখানে পড়তেছি। তো আমাদের মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল, রানা নাম। সে একদিন আমাদেরকে বলল যে ওখানে কানাইপুর থেকে 10-12 কিলোমিটার দূরে একটা রাজবাড়ি আছে, এই টাইপের একটা, ওখানে নাকি একটা আন্ধার কোঠা আছে নাম জায়গা, মাটির নিচে 7টা তালা আছে। আচ্ছা। তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা নিচে নাকি কেউ ঢুকতে পারে না। ঢাকা থেকে নাকি অনেক লোক গিয়েছিল ওখানে, কিন্তু কেউ ঢুকতে পারে নাই। 3 তালা পর্যন্ত যাওয়ার পর নাকি তাদের লাইট সব অফ হয়ে গেছিল। আচ্ছা। এরকম টাইপের একটা ব্যাপার ছিল। তারপর আমরা খুব ইন্টারেস্টিং হলাম এটা নিয়ে, চলো আমরাও যাব। কবে যাব? শুক্রবারে যাব। শুক্রবারে বন্ধ ছিল মাদ্রাসা। তারপর আমরা এখন শুক্রবারে ওখানে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পর আমরা ওখানে যেয়ে পৌঁছলাম প্রায় 11:30টার দিকে। একদম যে দেখি সুশোভন নীরবতা গ্রামটা, কোনো মানুষজন দেখতেছি না। একটা চায়ের দোকান দেখলাম আশেপাশে, তো ওখানে গিয়ে বসলাম। দেখি একটা বৃদ্ধ লোক চা বানাচ্ছে। বললাম যে চা দেন আমাদের 5টা। বলছে তোমরা এখানে কোথা থেকে এসেছো? বললাম যে আমরা তো কানাইপুর থেকে আসছি। তো এখানে কি করতে আসছো? বলছে আমরা যে এখানে একটা যে আন্ধারকোঠা আছে ওটা দেখতে আসছি। আন্ধারকোঠা তো এখনো আছে? হ্যাঁ, এখনো আছে, কিন্তু ওটা আমি গত বছরে আমি গেছিলাম আমার নানা বাড়িতে, কিন্তু ওখানে যাই নাই। আমি শুনছি ওটা নাকি ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখনো পুরোপুরি ভাঙা হয় নাই। ওকে। তারপরে এখন বৃদ্ধ লোকটা বলতেছে যে এই জায়গাটা ভালো না, তোমরা চলে যাও। সে না, আমরা শুধু জাস্ট কয়েক আধা ঘন্টা। তার মানে গ্রামবাসীও জানে যে জায়গাটা খুব সুবিধার না? হ্যাঁ, গ্রামবাসীরা ওখানে মানে আশেপাশে কোনো বাড়ি ঘরও হয় নাই, মানে কিছু কিছু বাড়ি আছে, কিন্তু জায়গাটা খুব বাঁধা টাইপের, মানে অনেক জঙ্গল এরকম। আচ্ছা। তারপরে আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর তারপর দেখতেছি যে অনেক বড় বাড়ি, অনেক জঙ্গল আছে, বড় বড় রুম। তারপরে আমার যে ফ্রেন্ডটা ছিল রানা, সে মানে আগে কয়েকবার গিয়েছে ওই জায়গায়, সে আমাদেরকে বলতেছে এটা এই রুম ছিল, এটা এরকম ছিল। দিনের বেলাতে? হ্যাঁ, দিনের বেলাতে, তখন 11:30 বাজে। তারপরে আমরা যখন চতুর্দিকে ঘুরলাম, ঘোরার পর এমন একটা জায়গায় আসলাম যে মানে মাঝখানটা একদম বাড়িটার 4 সাইড দিয়ে রুম গুলো এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা। ওখানে এসে আমরা দাঁড়াইলাম। দাঁড়ার পর আমরা সামনে মুভ করে সবাই দাঁড়ায় আছি। তখন আমার এক ফ্রেন্ড ছিল সবুজ, সে আমার ডান হাতটা চেপে ধরছে। বলে সুমন, কি? পিছনে তাকাও। কি হয়েছে? তাকাও না। তাকাইলাম, দেখি একটা বৃদ্ধ মহিলা, 70-80 বছর বয়স হবে, মানে ওই যে গোবর আছে না, গরুর গোবর, ওইটা হচ্ছে দেওয়ালে মানে চাপড়ি বানায়, ওটাতে জাল দেওয়া হয়, ওইটা দিচ্ছে। তারপর আমি আগে এগিয়ে গেলাম, যা বললাম যে বুড়িমা কি খবর, এখানে কোথায় থাকেন? কোনো অ্যান্সার নেই। বলছে যে এখানে কি আন্ধার কোঠা আছে? বলছে তোমরা কোথা থেকে আসছো? বলছে আমরা তো কানাইপুর থেকে আসছি। এখানে কেন আসছো? এই জায়গাটা ভালো না, চলে যাও। বলছি আমরা তো জাস্ট 5 মিনিট শুধু দেখেই চলে যাবো। বলছি না চলে যাও। তখন তার চোখ দেখে মানে আমাদের 5টা ফ্রেন্ডের যা কি অবস্থা হয়েছিল, যে এতটা ভয় জীবনও পাই নাই। তাকানোর মধ্যে একটা ব্যাপার ছিল, তাকানোর ভাবটা এবং চোখ দুটা সম্পূর্ণ লাল, এবং দিনের বেলাতে তাও অবিশ্বাস্য, যেটা ভাবা যায় না। তারপরে এখন আমরা বলে ঠিক আছে আমরা চলে যাচ্ছি। আমি বললাম যে প্যাক আপ, চলো যাই। তারপরে যখন বাইরে হলাম তখন যে আমাদের এক ফ্রেন্ড বলতেছে আরে দূর হয়ে কিছু না, চলো ওই পিছনে একটা রাস্তা আছে ওইটাতে যাবো। তো আবার ঘুরে পিছন দিয়ে আসলাম, যে আসতে যখন দেখে যাই কি আছে। ঢোকার পর একটা সিঁড়ি পেলাম। সিঁড়িটা পাওয়ার পর সিঁড়িতে আমরা উপরে উঠলাম, দোতলায় উঠলাম, এবং প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমে অ্যাডজাস্ট দরজা আছে। আচ্ছা, যে একটা রুম থেকে পুরাটা রাজবাড়িটা পুরাটা সম্পূর্ণটা ঘুরে দেখা যাবে, এবং এবং অনেক লতা পাতা আছে, মাথা নিচু করে যেতে হয় কোনো কোনো রুমে। তো একটা রুমে পৌঁছালাম, পৌঁছার পর বলতেছে এটা রাজার থাকতো, এখানে রাজার থাকতো, এখানে রাজার মেয়ে থাকতো, এরকম এরকম টাইপের।
তারপরে আমার যখন একটা রুম, আমি মানে এমন একটা রাস্তা ছিল যে রাস্তাতে একজন করে ক্রস করা যাবে, মানে দুইজন যাওয়া যাচ্ছে না, মানে সরু চিপা একটা রাস্তা, মানে আর সব জঙ্গল আছে। তারপরে আমরা যখন যাচ্ছি, আমি সবার পিছনে ছিলাম। তো আমরা যখন সবাই 5 জনে যাচ্ছি, 4 জন একটা রুম ক্রস করছে, মানে আমি ওই রুমটা এখন ক্রস করি নাই। আচ্ছা, তখন দেখি যে আমার এই নখটা, তর্জনী বলে, তর্জনী নখটা, মানে এই নখটাকে যেন ধরছে হাত দিয়া, এবং হাতটা খুব ঠান্ডা ছিল। ধরার পর আমি এখন পিছনে তাকাইছি, দেখি যে 10, 12, 11 এরকম বছর একটা পিচ্চি মেয়ে, মানে লাল একটা ফ্রক পরে আছে, আমার দিক তাকিয়ে হাসতেছে। আমার বয়সও তত তেমন বেশি না, আপনার 13, 14, 15 এরকম। তারপরে আপনার আমি তাকায় আছি, আমার দিকেও তাকায় আছে। আবার আমার ফ্রেন্ডের দিকে তাকাই, দেখি যে তারা চলে যাচ্ছে আমাকে ছেড়ে। আমি তাদেরকে ডাক দিলাম, এদিকে আসো। তারপরে মেয়ে আমাদের তাকায় আছে, আমি বলছি তুমি এখানে কি করো, বাসায় যাও। পিচ্ছি মেয়ে তাকায় আছে আমার দিকে। তারপর আমার বন্ধুরা আমাকে পাচ্ছে না, তারপর তো আবার ব্যাক করছে। ব্যাক করার পর আমি কয়েকবার চেষ্টা করছি তার হাতটা ঝেড়ে ফেলার জন্য, বাট এত শক্ত করে ধরে আছে, আমি হাতটা মানে ঝাড়িতে ফেলতে পারতেছি না। তারপরে যখন আমার ফ্রেন্ডরা চলে আসছে আমার কাছে, দেন সেই সাহেব আমি এমন জোরে ঝাড়ি মারছি যে আমার হাত থেকে আমার হাতটা ছুটে গেছে। তারপরে বললাম কি হয়েছে, যে একটা মেয়ে দেখলাম। কই দেখলি? যে আমার হাত চেপে ধরছে। তাই নাকি? চল পালাই। তারপর তো আবার অন্য রাস্তা দিয়ে আমি বের হলাম, বের হয়ে ওখান থেকে মানে সঙ্গে সঙ্গেই চলে আসছি, আন্ধার আর দেখি নাই। ঠিক আছে, ওই রুমের কাছে যাইনি আমরা। তারপরে চলে আসার পর বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর দেখি যে আমার আঙুলটা ফুলে গেছে এবং সম্পূর্ণ এখানে 4টা নখের দাগ, মানে একদম ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে। আম্মুকে এসে বললাম, দেখো তো এটা কিসের দাগ? বলছে তো কে ধরছিল হাত? আমার একটা ফ্রেন্ড ধরছিল। যে আমরা ধরে নাকি কেউ, লাল হয়ে গেছে। এবং সারাটা রাত মানে নখের যন্ত্রণা আমি ঘুমাতে পারি নাই। তারপরে এখন সকালবেলা চলে গেলাম মাদ্রাসায়, যাই হুজুরকে বললাম যে হুজুর এই ঘটনা ঘটছিল। আর কাউকে বলছো? না, কাউকে বলি না, আম্মুকে বলছি। আর কাউকে বলো না, তুমি বাসায় যাও, আমি রাতে তোমার বাসায় যাব। তারপর ক্লাস করার পর আমি যখন বাসায় আসবো 3টার দিকে, আমার বন্ধুরা বলতেছে আজকে পিকনিক আছে, তুমি থাকো। আমরা 10-12 জন আছি, কেউ নাই হোস্টেলে, পিকনিক করবো, তুমি থাকো। আমি তোমাকে তো বড় হুজুর বলছে চলে যেতে। আমি বললে যে তুমি জানো পিকনিক না করতে পারো, এই জন্য তোমাকে চলে যেতে বলছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি থাকবো। তারপরে আমরা 1টা পর্যন্ত অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর তারপরে সবাই মাত্রই শুইছি। সেই সময়টায় আমি বললাম ঠিক আছে তোমরা থাকো, আমি একটু বাথরুম থেকে আসি। তারপর দোতলা থেকে নিচতলা নামলাম। নামার পরে তারপর যখন বাথরুমের দিকে মানে বাথরুমে গেলাম, যাওয়ার পর ওখান থেকে যখন বের হয়েছি, বের হওয়ার পর মানে কেন জানি আমার চোখটা আটকে গেছে একটা জায়গায় গিয়ে। দেখি যে আমাদের একদম যে মসজিদটা আছে, মসজিদটার একদম মানে কিনারে একটা পা দিয়ে, এবং একটা পা হচ্ছে আমাদের মাদ্রাসার 2টা বিল্ডিং এর পাশে একটা শিমুল গাছ আছে, ওই শিমুল গাছের ঘোড়া একটা পা দিয়ে একটা মানুষ দাঁড়ায় আছে, এবং বিশাল লম্বা, এবং যার মুখ দেখা যাচ্ছে না, অনেক বড়। মানে আমি ওর দিকে তাকায় মানে আমি একদম মানে আমার অবস্থা শেষ। এবং তখন আমি ওখানে একদম জ্ঞান হারাই ফেলছি। জ্ঞান ফেলানোর পর তারপরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমি আমার বড় হুজুরের কাছ থেকে শুনছি, এবং আমি সেই ঘটনাটা জানতে চাচ্ছি যে আপনি সেগুলো মেল করেছিলেন এবং আপনার বড় হুজুর আপনাকে যে ঘটনাগুলো বলেছিলেন এইটুকু হচ্ছে মানে আমি যতটুকু জানি, যতটুকু আপনি দেখেছেন, একদম রিয়েল যেটুকু। আর তারপরেরটুকু আমার ফ্রেন্ডের কাছ থেকে পরে শুনছি, ওরা আমাদের মাদ্রাসার স্টাফদের কাছ থেকে শুনছি যে সত্যিটা কি সত্যি ছিল কিনা। তো আমাদের মাদ্রাসার পাশে ছিল একটা ইটের ভাটা, এবং ওখানে লাইট জ্বলতো সব সময়, এবং অনেক বড় একটা টাওয়ার ছিল, ওখানে লাইট ছিল। ওই লাইটের আলোতে দেখা গিয়েছিল যে আমি যখন অনেকক্ষণ আধা ঘন্টা পরও আসতেছি না রুমে ফিরে, তখন আমার ফ্রেন্ডসরা সবাই বের হয় যে কোথায় গেল সুমন। দেন তখন আমাকে খুঁজে দেখে যে আমি কোথাও নেই। তারপরে হুজুর বের হওয়ার পর দেখে যে আমি ওই শিমুল গাছের উপরে বসে আছি। আপনাদের ওখানে যে শিমুল গাছটা ছিল, শিমুল গাছটা খুব প্রকাণ্ড, মানে অনেক বড় একটা ছিল, মানে 3-4 জন মিলে সেটাকে মানে হাত দিয়ে ধরতে পারে না এরকম, এবং অনেক উঁচু ছিল, প্রায় 2-3 তলার মতন উঁচু ছিল। তারপরে যখন ওখানে থাকি, ওখানে প্রায় আধা ঘন্টা আমি ছিলাম। থাকার পর তো হুজুর টুজুর সবাই বের হয়ে অনেক দোয়া দুধ পড়ছে, এবং শুনছি যে একটা হুজুর মানে গাছের চারদিকে দাগ টানছে। টানার পরে অনেক আধা ঘন্টা পর আমি গাছ থেকে পড়ে যাই নিচে, মানে অর্ধেক পর্যন্ত মানে নেমে আসি, এবং 30 সেকেন্ডের মধ্যে প্রায় গাছের অর্ধেক পর্যন্ত নেমে আসি। তারপর হঠাৎ করে নিচে পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমাকে দেখা যায় যে আমার পা থেকে মাথা পর্যন্ত কপাল টপাল সম্পূর্ণ জায়গা রক্তাক্ত,
মানে কেটে গেছে, কোনো জায়গায় ছিঁড়ে গেছে, পাঞ্জি পড়েছে। শিমুল গাছে তো কাটা থাকে। হ্যাঁ, কাটা থাকে, অনেক কাটা থাকে, এবং গাছটা অনেক পুরানো একটা গাছ ছিল, এবং ওই গাছটা মানে খুবই খারাপ একটা গাছ ছিল, এবং যেহেতু মাদ্রাসার পাশে গাছ এই জন্য খারাপ ছিল। তারপরে এখন এরকম, তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। আমাকে তারপর রক্ত মুছা নেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর ওখান থেকে তারপর নেক্সট দিন বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর তারপরে আমি মানে 2-3 দিন কোনো জ্ঞান ছিল না আমার, অজ্ঞান হয়েছিলাম। কিন্তু তারপরে আমি যখন আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকি, তখন কিছুদিন পর পরে আমার প্রবলেম দেখা দেয়। কিন্তু আরেকটা কাহিনী, যে আমাকে তখন মানে বাসায় নিয়ে আসার পর, যে আমাদের ওখানে একটা হুজুর ছিল, পীর সাহেব বলে, ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়ার পর উনি নাকি, আমি সেটা শুনছি পরে, যে আমার নাকি একটা পরীতে ধরছিল, মানে পরীতে আসর করছিল, যে তারপরে ওখান থেকে অনেক কিছু করার পর ওটা পরীক্ষা থেকে আমাকে তাবিজ করে দেওয়া হয়েছিল। ওকে, আপনার এই ঘটনা তো সবাই অনেকেই দেখেছিল, যে আপনি অনেকেই, এবং আমার ফ্যামিলি সবাই। গাছে উঠতে জানতেন? না, আমি গাছে উঠতে পারতাম না। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, যে আমি আম গাছে উঠতে পারতাম না, ছোট একটা আম গাছে। সেটাই, এবং এটা আপনাদের মাদ্রাসার সবাই দেখেছিল? সবাই দেখেছে, আমার ফ্যামিলি সবাই, অনেক সবাই জানে। তারপরে হচ্ছে আমি যখন ওখান থেকে, তারপরে আমি আর হোস্টেলে থাকতাম না, বাইরে চলে আসলাম, তখন আমি সম্পূর্ণ সুস্থ।